প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস সার্চের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকে ডিসকাস করব বিখ্যাত নোবেলিস্ট E.M.Foster তার লেখা একটি ফেমাস নোভেল এ প্যাসেজ টু ইন্ডিয়া। এই নোভেলটি এ প্যাসেজ টু ইন্ডিয়া, প্যাসেজ শব্দটির অর্থ হচ্ছে ভ্রমণ করা। এ প্যাসেজ টু ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ায় একটি ভ্রমণ। অর্থাৎ নোবেলিস্ট E.M.Foster তিনি একসময় ব্রিটেন থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তিনি ভ্রমণে এসেছেন এবং ভ্রমণে আসার পর তার যে ভ্রমণ কাহিনী রয়েছে সেটাকে তিনি এখানে চিত্রায়িত করার মাধ্যমে এই নোবেলটির নামকরণ করেছেন এ প্যাসেজ টু ইন্ডিয়া। এবং এই নোবেলটির নামকরণ এ প্যাসেজ টু ইন্ডিয়া রাখার অন্য আরেকটি কারণ রয়েছে, সেটা হলো ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি ওয়াল্ট হুইটম্যানের একটা কবিতা রয়েছে যেটা তিনি রচনা করেছিলেন 1870 সালে। ওই কবিতাটির নাম ছিল প্যাসেজ টু ইন্ডিয়া। ওয়াল্ট হুইটম্যানের 1870 সালের কবিতা প্যাসেজ টু ইন্ডিয়া, ওই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই নোবেলটির নামকরণ করেছিলেন এ প্যাসেজ টু ইন্ডিয়া। এটা রচনা করেছিলেন বিখ্যাত রাইটার E.M.Foster তিনি জন্মগ্রহণ করেছেন 1879 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1970 সালে। এই নোবেলটি হচ্ছে E.M.Foster একটা বিখ্যাত নোবেল এবং এই নোবেলটি 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচারের যে মডার্ন লাইব্রেরি রয়েছে সেই মডার্ন লাইব্রেরির 100টি সেরা নোবেলের তালিকায় এই নোবেলটিকে ইনক্লুড করা হয়েছিল এবং 1924 সালে জেমস টাইট ব্ল্যাক মেমোরিয়াল প্রাইজ ফর ফিকশন এই নোবেলটি পেয়েছিল। অর্থাৎ ফিকশনের জন্য 1924 সালে জেমস টাইট ব্ল্যাক মেমোরিয়াল প্রাইজ পেয়েছিল এই নোবেলটি এ প্যাসেজ টু ইন্ডিয়া। ঠিক আছে, আর একটি বিষয় জানা দরকার, সেটা হচ্ছে আমরা এর আগে আলোচনা করেছিলাম দ্য হার্ট অফ ডার্কনেস। ওটি হচ্ছে একটা নোভেলা, সেটা কিন্তু নোবেল নয়। ঠিক আছে, ওই নোভেলাটি লেখা হয়েছিল ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের যে ব্রুটাল অ্যাক্টিভিটিস রয়েছে সেই ব্রুটাল অ্যাক্টিভিটিসকে শো করানো হয়েছিল, যেটা হচ্ছে আফ্রিকান ফ্রি স্টেটগুলোতে। আর আজকের টপিক এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটা হচ্ছে একটা নোভেল এবং এটাও সেম হার্ট অফ ডার্কনেসের মতো। এখানেও ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের ব্রুটাল অ্যাক্টিভিটিসগুলোকেই শো করানো হয়েছিল, তবে এটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। আগেরটা ছিল আফ্রিকান ফ্রি স্টেটে আর এটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আমরা নোবেলে ফিরে যাই। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই নোবেলটি তিনি কেন লিখেছেন? নোবেলটি লেখা হয়েছিল মূলত অথর E.M.Foster তার ইন্ডিয়ায় ভ্রমণ এক্সপেরিয়েন্সকে কেন্দ্র করে, যেখানে তিনি ইন্ডিয়ান ব্রিটিশ রাজ ও 1920 সালের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টকে চিত্রায়িত করেছেন। অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশ যে সাম্রাজ্যবাদ ছিল সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে ব্রুটাল অ্যাক্টিভিটিস ছিল, খারাপ কাজকর্ম ছিল, শাসন শোষণ ছিল, সে বিষয়টাকে এই নোবেলটিতে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে তিনি ইন্ডিয়ার তৎকালীন অর্থাৎ 1920 সালের যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ছিল, তাদের স্বদেশী বা স্বাধীনতা আন্দোলন ছিল, সেটাকে তিনি এখানে চিত্রায়িত করেছেন প্লটের মধ্যে। ওকে, আর এই নোবেলটির টাইম সেটিং কি? এই নোবেলটির টাইম সেটিং হচ্ছে ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট অফ ইন্ডিয়া ইন 1920 স্টার্ট। অর্থাৎ 1920 সালের স্টার্টে ইন্ডিয়ায় যে স্বদেশী আন্দোলন ছিল সেই স্বদেশী আন্দোলনের সময় এই নোবেলটি লেখা হয়েছিল। এটা হচ্ছে এই নোবেলটির টাইম সেটিং। 1918 সালে মূলত ইন্ডিয়ায় স্বদেশী আন্দোলন হয়েছিল, আর সেটা হচ্ছে কি নন ভায়োলেন্ট মুভমেন্টের মাধ্যমে পুরো ইন্ডিয়ায় এক ধরনের ইউনিটি গড়ে তোলার চেষ্টা করেছেন মানুষ, আর যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীকে। এবং মহাত্মা গান্ধী মূলত এই নন ভায়োলেন্ট মুভমেন্টের মাধ্যমে পুরো ইন্ডিয়ায় একটা ইউনিটি তিনি ক্রিয়েট করতে পেরেছেন। আর সেই সময় অর্থাৎ 1920 সালের স্টার্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টের সময় এই নোবেলটির টাইম সেটিং ছিল। এবং এই নোবেলটির প্লেস সেটিং কি? এই নোবেলটিতে মূলত 3টা প্লেস রয়েছে, অর্থাৎ এই নোবেলটির প্লটে 3টা প্লেসকে চিত্রায়িত করা হয়েছে। সেগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে চন্দ্রপুর হচ্ছে ইন্ডিয়ার একটা জায়গা যেটা হচ্ছে হিন্দু অধ্যুষিত জায়গা। সেটা হচ্ছে মূলত বিসাইড দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, অর্থাৎ গঙ্গা নদীর তীরের একটি শহরের নাম হচ্ছে চন্দ্রপুর। এটা হচ্ছে ফার্স্ট প্লেস সেটিং। এবং দ্বিতীয় যে প্লেস সেটিং সেটা হচ্ছে মারাবারের গর্ত, যেটা তোমরা প্লটে দেখতে পাবে যে চন্দ্রপুরের পরে অন্য আরেকটি প্লট থাকবে, সেটা হচ্ছে মারাবার কেভসের একটা চিত্র। সেটাও হচ্ছে এই নোবেলটির দ্বিতীয় প্লেস সেটিং। এবং তৃতীয় যেই প্লেস সেটিং সেটা হচ্ছে অমৃতসর, যেটাকে বলা হয় অমৃতসর। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সিটি, ইন্ডিয়ার একটা শহরের নাম। ঠিক আছে,
এই তিনটি হচ্ছে এই নোবেলটির প্লেস সেটিং, অর্থাৎ এই নোবেলটির প্লটে আমরা তিনটি স্থানের চিত্র পাব। নাও কামিং টু দ্য পয়েন্ট, দ্য ক্যারেক্টার্স অফ দ্য নোবেল। এখন আমরা এই নোবেলটির ক্যারেক্টার্স সম্পর্কে আলোচনা করব। এই নোবেলটিতে অনেকগুলো ক্যারেক্টার্স রয়েছে, হিউজ অফ ক্যারেক্টার্স রয়েছে এই নোবেলটিতে, বাট যে প্রধান ক্যারেক্টার রয়েছে বেশি না, 5-6টি ক্যারেক্টার হচ্ছে প্রধান ক্যারেক্টার, যেগুলোই মূলত শুরু থেকে শেষ পর্যন্ত নোবেলটির প্লটে আমরা দেখতে পাবো। তাদের সম্পর্কে আমরা যদি কনসেপশন রাখি তাহলে আমাদের বুঝতে আর বাকি থাকবে না। তো প্রথম যে ক্যারেক্টার তিনি হচ্ছেন ডক্টর আজিজ। ডক্টর আজিজ তিনি হচ্ছেন একজন মুসলিম ফিজিশিয়ান, চন্দ্রপুরের একটা ব্রিটিশ হসপিটালের তিনি হচ্ছেন একজন ডাক্তার, তিনি একজন মুসলিম ডাক্তার, ঠিক আছে। আর তার স্ত্রী মৃত্যুবরণ করেছেন, তার স্ত্রী মৃত্যুবরণ করার পর তার 3টা সন্তান ছিল, সেই 3টা সন্তানকে নিয়েই তিনি বসবাস করছেন। এবং এই নোবেলটির প্রথম থেকে শেষ পর্যন্ত এই ডক্টর আজিজকে আমরা একজন পায়াস ক্যারেক্টার হিসেবে, একজন ধার্মিক ক্যারেক্টার হিসেবে আমরা তাকে দেখতে পাবো। এবং এই নোবেলটির দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে সিরিল ফিল্ডিং। সিরিল ফিল্ডিং তিনি হচ্ছেন মূলত চন্দ্রপুরের একটা গভর্নমেন্ট কলেজের স্কুল মাস্টার, ঠিক আছে। তিনি হচ্ছে মূলত ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, যে ব্রিটিশদের মূলত একজন শিক্ষক, যিনি চন্দ্রপুর গভর্নমেন্ট কলেজে শিক্ষকতা করেন। আর সিরিল ফিল্ডিং তাকে আমরা দেখতে পাবো, তিনি যদিও ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের সাপোর্টার হন, বাট তিনি মূলত ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের যে অ্যাক্টিভিটিসগুলো, খারাপ কাজকর্ম বা শোষণ শাসনগুলো, সেগুলো তিনি একদম পছন্দ করতেন না। তিনি যদিও ব্রিটিশদের সাপোর্টার, বাট তিনি মূলত ডক্টর আজিজের সাথে অনেক ভালো সম্পর্ক শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এবং পরবর্তী ক্যারেক্টার হচ্ছে অ্যাডেলা কোয়েস্টেড। অ্যাডেলা কোয়েস্টেড তিনি হচ্ছেন মূলত ব্রিটেন থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তিনি ঘুরতে এসেছিলেন। তিনি ট্যুরে এসেছিলেন একজন মহিলার সাথে, যার নাম হচ্ছে মিসেস মুর। ওই মিসেস মুরের সাথে তিনি ব্রিটেন থেকে ইন্ডিয়া ঘুরতে এসেছিলেন, ঠিক আছে। আর তিনি হচ্ছেন মূলত যে চন্দ্রপুর ছিল সেখানকার যে ম্যাজিস্ট্রেট ছিলেন, সিটি ম্যাজিস্ট্রেট, তার নাম হচ্ছে রনি হিসলফ। ওই রনি হিসলফের বাগদত্তা অর্থাৎ ফিয়ান্সি ছিলেন এই অ্যাডেলা কোয়েস্টেড। অ্যাডেলা কোয়েস্টেড মূলত ব্রিটিশদের সাপোর্টার ছিলেন, বাট তিনি এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তিনি কোনো প্রকার দায়িত্ব পালন করতেন না। তিনি এখানে ঘুরতে এসেছেন মিসেস মুরের সাথে। তবে এখানকার যে সিটি ম্যাজিস্ট্রেট, যার নাম হচ্ছে রনি হিসলফ, ওই রনি হিসলফের ফিয়ান্সি হচ্ছেন এই অ্যাডেলা কোয়েস্টেড। এবং নোবেলটির চতুর্থ ক্যারেক্টার, পরবর্তী ক্যারেক্টার হচ্ছে মিসেস মুর। মিসেস মুর সম্পর্কে আমরা বলেছি যে মিসেস মুর হচ্ছেন ব্রিটিশ যেই ইম্পেরিয়ালিজম সেখানকারই সাপোর্টার একজন। তিনি ব্রিটিশ থেকে অ্যাডেলা কোয়েস্টেডের মতোই তিনি ব্রিটিশ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তিনি ঘুরতে এসেছেন। এবং তিনি মূলত অ্যাডেলা কোয়েস্টেডের সাথে একসাথে তিনি এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তিনি ঘুরতে এসেছিলেন। তিনি মূলত ব্রিটেনদের সাপোর্টার ছিলেন এবং তিনি খুব সেজেগুজে থাকতেন, এবং তিনি রিলিজিয়ন সম্পর্কে তার কোনো প্রকার জ্ঞান থাকতো না, তার কোনো প্রকার জ্ঞান নাই রিলিজিয়ন সম্পর্কে। আমরা এই নোবেলটির প্লটে আমরা দেখতে পেয়েছি যে তিনি চন্দ্রপুরের একটা মসজিদে, মুসলিমদের একটা মসজিদে তিনি স্যান্ডেল পায়ে দিয়ে তিনি ঢুকে গেছেন, ঠিক আছে। তার তো ধারণাই নাই যে মসজিদে স্যান্ডেল নিয়ে ঢুকা যাবে না, এটা তার ধারণাই নেই। তখন ডক্টর আজিজ, যিনি মুসলিম, তিনি এই মিসেস মুরকে বলেছেন যে মসজিদে স্যান্ডেল নিয়ে ঢোকা যাবে না। এই আদব শিক্ষা তাকে দিয়েছেন, এবং এই আদব শিক্ষা দেওয়ার কারণে তিনি মূলত ডক্টর আজিজের সাথে তার বন্ধুত্ব হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই মিসেস মুর তিনি ব্রিটেন থেকে অ্যাডেলা কোয়েস্টেডের সাথে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তিনি ঘুরতে এসেছেন। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটু আগে আমরা যার কথা বলেছি রনি হিসলফ, এই রনি হিসলফ হচ্ছে চন্দ্রপুরের সিটি ম্যাজিস্ট্রেট। এই রনি হিসলফের মায়ের নাম হচ্ছে মিসেস মুর, অর্থাৎ এই মহিলাটির সন্তানই হচ্ছে রনি হিসলফ। রনি হিসলফ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশ একজন সিটি ম্যাজিস্ট্রেট, বাট মিসেস মুর কিন্তু কোনো প্রকার দায়িত্বে নেই, তিনি ঘুরতে এসেছেন। আর তার সন্তান রনি হিসলফ হচ্ছে এই চন্দ্রপুরেরই সিটি ম্যাজিস্ট্রেট, যার ফিয়ান্সি হচ্ছে অ্যাডেলা কোয়েস্টেড, ওকে। এবং এর পরবর্তী পঞ্চম ক্যারেক্টার হচ্ছে রনি হিসলফ। রনি হিসলফের কথা আমরা বলেছি যে রনি হিসলফ ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের একজন সাপোর্টার, তিনি ব্রিটিশদেরই একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তিনি চন্দ্রপুরে একটা সিটি ম্যাজিস্ট্রেট। আর তিনি হচ্ছেন মিসেস মুরের সন্তান, যে একদম জাঁকজমকভাবে চলতো, এবং তিনি মূলত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেই ইন্ডিয়ানরা ছিল, যে স্লেভরা ছিল, তাদের সাথে তার কোনো প্রকার মিল ছিল না, তাদেরকে তিনি পছন্দ করতেন না, কারণ তারা কাজ করতো, ওয়ার্কার ছিল। আর এই রনি হিসলফ ছিল মূলত একজন হাই এডুকেটেড মানুষ, যার কারণে তিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যেই দাসরা ছিল, ইন্ডিয়ানরা ছিল, তাদেরকে তিনি পছন্দ করতেন না। আর এই রনি হিসলফের ফিয়ান্সি হচ্ছেন মূলত অ্যাডেলা কোয়েস্টেড, ওকে।
এই পাঁচজনই হচ্ছে মূলত এই নোবেলটির মেজর ক্যারেক্টার্স। মেইন প্লটগুলোতে আমরা এই পাঁচজনকে দেখতে পাবো, বাকি আরও কয়েকটি ক্যারেক্টার রয়েছে যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হামিদুল্লাহ, এবং এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে প্রফেসর নারায়ণ গডবোল। এই টোটাল 7টা ক্যারেক্টার, এগুলো হচ্ছে মূলত মেজর ক্যারেক্টার্স অফ দিস নোবেল। ঠিক আছে, তো আমরা এখন ডিসকাস করব এই নোবেলটির থিমস সম্পর্কে, অর্থাৎ দ্য থিমস অফ দিস নোবেল। এই নোবেলটির প্লট থেকে, টোটাল হিস্ট্রি থেকে আমরা অনেক ধরনের শিক্ষা পাবো, অনেক ধরনের থিমসকে আমরা এখানে দেখতে পাবো, কারণ অনেকগুলো থিমস রয়েছে, বিভিন্ন প্লট থেকে বিভিন্ন ধরনের থিমস বেরিয়ে এসেছে। অনেকগুলো থিমস রয়েছে এই নোবেলটিতে। নোবেলটির প্রথম যে থিমস সেটা হচ্ছে দ্য ডিফিকাল্টি অফ ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ। ইংলিশ যারা, অর্থাৎ ব্রিটিশ যারা এখানে সাম্রাজ্যবাদে এসেছিল, এই ব্রিটিশ এবং ইন্ডিয়ানদের সাথে যে ফ্রেন্ডশিপের যে ডিফিকাল্টিজ রয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা অবশ্যই প্লটে দেখতে পাবে যে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্ট যারা, তাদের সাথে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে ইন্ডিয়ান মানুষগুলি রয়েছে তাদের সাথে কোনোভাবে মিল নেই। সব সময় এক ধরনের ডিস্টেন্স লেগেই থাকে, তাদের মাঝে এক ধরনের দ্বন্দ্ব, যুদ্ধ, এগুলো লেগেই থাকে। কোনোভাবেই আমরা দেখতে পাই না যে এই নোবেলটিতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে ইন্ডিয়ান রয়েছে তারা এবং ব্রিটিশদের, অর্থাৎ ইংলিশদের কোনো প্রকার বন্ধুত্ব আমরা এখানে দেখতে পাইনি। তাদের বন্ধুত্বের মাঝে এক ধরনের ডিফিকাল্টি রয়েছে, কাঠিন্য রয়েছে, যেখানে ওই ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টরা মূলত ইন্ডিয়ানদেরকে বন্ধুত্ব সুলভ আচরণ করবে বলে এসে তাদেরকে শাসন শোষণ করে যাচ্ছে। যার কারণে এই নোবেলটির গুরুত্বপূর্ণ একটি থিম হচ্ছে দ্য ডিফিকাল্টি অফ ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ। এবং এই নোবেলটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ থিম হচ্ছে ইম্পেরিয়ালিস্টিক পিকচার্স অফ দ্য ব্রিটিশ রাজ। ব্রিটিশ রাজ বলতে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টদেরকে বোঝানো হয়েছে, তাদের যে ইম্পেরিয়ালিস্টিক পিকচার রয়েছে সেটি হচ্ছে এই নোবেলটির গুরুত্বপূর্ণ একটা থিম। কারণ আমরা প্লটের মধ্যে দেখতে পাবো যে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টরা মূলত এক ধরনের ব্রুটাল অ্যাক্টিভিটিসের চরমে চলে গেছে। তারা ইন্ডিয়ানদেরকে সবসময় শোষণ করতো। তারা এসেছিল মূলত যেই টার্গেট নিয়ে, তারা যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা হচ্ছে তারা এখানে এসে বলেছে যে ইন্ডিয়ায় তারা ট্রেড করতে এসেছে, ব্যবসা করতে এসেছে, এবং ব্যবসা করতে এসে তাদের মাঝে এক ধরনের শিক্ষার বিস্তার লাভ করবে এবং ধর্মের বিস্তার লাভ করবে। এই ধরনের তারা মটো নিয়ে এখানে এসেছিল ঠিকই, বাট তারা কিন্তু ইন্ডিয়ানদেরকে কখনোই ঠিকভাবে শিক্ষার জন্য ওই রকম ফ্যাসিলিটি দেয় নাই, এবং ধর্মকর্ম সঠিকভাবে পালন করার জন্য তারা ওই রকম ফ্যাসিলিটি দেয় নাই। ওই ইম্পেরিয়ালিস্টিক অর ব্রুটাল পিকচার যেগুলো, ব্রুটাল অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলোই হচ্ছে এই কবিতাটি, এই নোবেলটির অন্য আরেকটি গুরুত্বপূর্ণ থিম। সেটি হচ্ছে কি ইম্পেরিয়ালিস্টিক পিকচার অফ দ্য ব্রিটিশ রাজ। এবং এই নোবেলটির গুরুত্বপূর্ণ তৃতীয় থিম হচ্ছে হ্যালুসিনেশন অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। হ্যালুসিনেশন, যেটা আমরা বুঝেছি হ্যালুসিনেশন কি, এই নোবেলটির প্লটে আমরা দেখতে পাবো যে মারাবার কেভসের যে কথা আমরা বলেছি, প্লেস সেটিং, ওই মারাবার কেভসের মধ্যে মিসেস মুরের সাথে এক ধরনের হ্যালুসিনেশন ঘটবে। সেটার কারণে এই নোবেলটির একটা থিম হচ্ছে হ্যালুসিনেশন। এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বলতে আমরা দেখতে পাবো যে ওই মারাবার কেভসের মধ্যে মিসেস মুর একা একই তিনি চলে এসেছেন, ওই মারাবার কেভস থেকে ফিরে এসেছেন, যেখানে তিনি ডক্টর আজিজের সাথে আসার কথা ছিল, বাট ডক্টর আজিজের সাথে তিনি আসেননি। কিন্তু না আসার ফলে ওই ব্রিটিশরা মনে করেছে যে ডক্টর আজিজ তাকে, ওই মিসেস মুরকে তিনি হ্যারাসমেন্ট করেছেন। বিনা কারণে এক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তারা এখানে দেখিয়েছে। তারা ডক্টর আজিজকে তারা আটক করেছে এবং তার জন্য কোর্টে দাঁড় করেছে এবং বিচার ব্যবস্থা করেছে, যেখানে তাকে শেষ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবো প্লটের মধ্যে। সেখান থেকেই এই নোবেলটির অন্য আরেকটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে হ্যালুসিনেশন অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এবং এই নোবেলটির আরেকটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে হলোনেস অফ দ্য রিলিজিয়ন। রিলিজিয়নের, ধর্মের মধ্যে যে হলোনেস বা ব্যর্থতা রয়েছে সেটা হচ্ছে এই নোবেলটির অন্য একটি থিম। কারণ এই প্লটের মধ্যে আমরা দেখতে পাবো যে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টরা মূলত উদ্দেশ্য করে এসেছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ধর্মকে, রিলিজিয়নকে ডেভেলপ করার জন্য। বাট আমরা দেখতে পাবো, আমরা এখনও দেখতে পাই যে ইন্ডিয়ার মধ্যে সাধারণত হিন্দু মুসলিমের এখনও ডিসক্রিমিনেশন এখনও বিদ্যমান, এবং কখনও এটা তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব হয়নি। ওই যে হলোনেস রয়েছে, ব্যর্থতা রয়েছে, সেটা ব্রিটিশদের আমল থেকেই ছিল, যেখানে ব্রিটিশরা এক ধরনের ডিভাইড অ্যান্ড রুল করেছিল যে মুসলিমদের সাথে হিন্দুদের সম্পর্কের ব্যাপারে। সেই কারণেই এই নোবেলটির গুরুত্বপূর্ণ থিম হচ্ছে হলোনেস অফ রিলিজিয়ন বা ধর্মীয় ব্যর্থতা।
এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দ্য ইউনিটি অফ অল লিভিং থিংস। দ্য ইউনিটি অফ অল লিভিং থিংস অর্থাৎ মূলত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে ব্রিটিশ ইম্পেরিয়ালিজম ছিল, তৎকালীন ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টদের আমলে কী ধরনের ইউনিটি ছিল সব মানুষের সাথে, সে বিষয়টি দেখানো হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্টের যে মানুষ, তাদের সাথে ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টদের সাথে কখনো ঠিকভাবে ইউনিটি আসেনি, সেই বিষয়টাকে এখানে দেখানো হয়েছে। যার কারণে এই নোবেলটির একটি থিম হচ্ছে দ্য ইউনিটি অফ অল লিভিং থিংস, যেখানে ইউনিটি হয়নি এই বিষয়টা দেখানো হয়েছে। ওকে, এই সবগুলো হচ্ছে এই নোবেলটির থিমস। তো আমরা বুঝতে পেরেছি যে এই নোবেলটির এই থিমগুলো কেন। আর আমাদের কনসেপশন আরও ক্লিয়ার হবে যদি আমরা এই নোবেলটির প্লট বিস্তারিতভাবে শুনি, তারপর আমরা বুঝতে পারবো আরও ক্লিয়ারলি যে এই নোবেলটির থিমস এগুলো কেন। তো ঠিক আছে, আজকের ফার্স্ট পার্ট এ পর্যন্তই। নোবেলটির সেকেন্ড পার্টে আমরা এই নোবেলটির সামারি ডিসকাস করব। তোমরা যারা ফার্স্ট পার্ট দেখেছো অবশ্যই তোমরা সেকেন্ড পার্ট দেখবে, তাহলে আশা করি তোমাদের কোনো ধরনের প্রশ্ন বাকি থাকবে না। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, অনেক বেশি শেয়ার করবে, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমেই কিন্তু আমাদের অনুপ্রেরণা। আর তোমাদের জন্য পরবর্তীতে কোন টপিক দিব অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।